প্রিয় এইচএসসি 27 ব্যাচের ভাইয়া ও আপুরা, আমরা এখন বায়োলজির যে টপিকটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে রাইবোসোম। তো দেখো, সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় বিরাজমান অথবা অন্তঃপ্লাজমীয় জালিকার গায়ে, অন্তঃপ্লাজমীয় জালিকা বলতে কি বোঝাচ্ছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটার বাংলা হচ্ছে অন্তঃপ্লাজমীয় জালিকা। গায়ে অবস্থিত যে দানাদার কণায় প্রোটিন সংশ্লেষণ ঘটে তাই রাইবোসোম। তো দেখো, আমি একটু আগে বলছিলাম যে রাইবোসোমকে আমরা কি বলে থাকি? প্রোটিন ফ্যাক্টরি। এটা মাথায় রাখবা। রাইবোসোম অত্যন্ত ক্ষুদ্র এবং প্রায় গোলাকার, সাধারণত অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উভয় দিকে। দেখো, এই কথার মানে কি? আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটাকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং আরেকটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সঙ্গে রাইবোসোম যুক্ত থাকে তাহলে সেটাকে কি বলা হবে? অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উভয় দিকে এরা সারিবদ্ধভাবে অবস্থিত থাকে। যেই কোষে প্রোটিন সংশ্লেষণের হার বেশি সেই কোষে বেশি সংখ্যক রাইবোসোম থাকে। আমরা এটা মনে রাখব যে যেই কোষে প্রোটিন সংশ্লেষণের হার বেশি সেই কোষে বেশি সংখ্যক রাইবোসোম থাকবে। সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায়ও রাইবোসোম থাকে। 70S রাইবোসোম আদি কোষের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। দেখো, আমরা যখন আদি কোষ এবং প্রকৃত কোষ এদের পার্থক্য করছি তখন দেখো যে 70S রাইবোসোম এটা হচ্ছে আদি কোষের বৈশিষ্ট্য আর 80S রাইবোসোম এটা হলো প্রকৃত কোষের বৈশিষ্ট্য। রাইবোসোমের কোনো আবরণী নাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ রাইবোসোম ঝিল্লিবদ্ধ কোষীয় অঙ্গাণু না, এটা হচ্ছে ঝিল্লিবিহীন কোষীয় অঙ্গাণু। সাইটোপ্লাজমে একাধিক রাইবোসোম মুক্তোর মালার মতো অবস্থান করলে তাকে পলিরাইবোসোম বলে বা পলিসোম বলে। তাহলে দেখো, পলি শব্দের অর্থ কি? পলি মানে হচ্ছে অনেক বা একাধিক। তাহলে একাধিক রাইবোসোম মুক্তোর মালার মতো অবস্থান করলে তাকে পলিরাইবোসোম বা পলিসোম বলা হয়। ইশ্চেরিচিয়া কোলাই বা ই কোলাই ব্যাকটেরিয়ার কোষে এদের সংখ্যা প্রায় 20,000 এবং শুষ্ক ওজনের প্রায় 22%। আদি কোষ এবং প্রকৃত কোষ এই উভয় প্রকার কোষে রাইবোসোম উপস্থিত থাকার কারণে রাইবোসোমকে সর্বজনীন অঙ্গাণু বলা হয়। তাহলে দেখো, এই প্রশ্নটা অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে আসে যে রাইবোসোমকে সর্বজনীন অঙ্গাণু কেন বলা হয়। তাইলে দেখো, আমরা এক কথায় উত্তর দিব যে এটা আদি কোষ এবং প্রকৃত কোষ উভয় কোষেই বিদ্যমান, এই কারণে রাইবোসোমকে সর্বজনীন অঙ্গাণু বলা হয়। এরপর খেয়াল করো, আমরা চলে আসবো হচ্ছে আবিষ্কার, এটার মধ্যে আসো। তো আলবার্ট ক্লট নামক একজন বিজ্ঞানী যকৃত কোষের সাইটোপ্লাজমকে, দেখো এটা মনে রাখবা, কোন কোষের? যকৃত কোষের, এবং বিজ্ঞানীর নাম কি? আলবার্ট ক্লট। যকৃত কোষের সাইটোপ্লাজমকে সেন্ট্রিফিউজ করে আরএনএ সমৃদ্ধ, দেখো কি বলা হয়েছে? আরএনএ সমৃদ্ধ বহু ক্ষুদ্র কণা পৃথক করে এবং নাম দেন মাইক্রোসোম। দেখো, মাইক্রো শব্দের অর্থ কি? মাইক্রো মানে হচ্ছে ক্ষুদ্র। আর আলবার্ট ক্লট যেই কণা পৃথক করছিলেন সেগুলা কেমন ছিল? ক্ষুদ্র ছিল। এই জন্যই দেখো নামকরণটা কিন্তু যথার্থ হয়েছে, এটাকে মাইক্রোসোম বলা হচ্ছে। এরপর রোমানিয়ান কোষ বিজ্ঞানী জর্জ প্যালেট কোষের ভারী পদার্থ রূপে রাইবোসোম আবিষ্কার এবং নামকরণ করেন। তাইলে রাইবোসোম আবিষ্কার এবং নামকরণ করেন কে? প্যালেট। আমরা এই যে প্যালেটের নামটা মনে রাখবো, প্যালেট। আর যদি বলা হয় মাইক্রোসোমকে আবিষ্কার করেন তাহলে এটা কি হবে? আলবার্ট ক্লট। ঠিক আছে, মাইক্রোসোম আবিষ্কার করেন আলবার্ট ক্লট
আর যদি বলা হয় রাইবোজোম আবিষ্কার করেন কে, তাহলে আমরা বলবো হচ্ছে প্যালেট। এরপর খেয়াল করো, পরবর্তীতে ইলেকট্রন আণুবীক্ষণিক চিত্রে মাইক্রোসোমের দুটি অংশ পৃথক যোগ্য দেখা যায়। একটি হলো অন্তঃপ্লাজমীয় ঝিল্লি এবং অপরটি হলো ক্ষুদ্রাকার কণা। অর্থাৎ মাইক্রোসোমের দেখো দুইটা অংশ, একটাকে আমরা বলবো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং আরেকটা হচ্ছে কি ক্ষুদ্রাকার কণা। এই যে ক্ষুদ্রাকার কণা এটাই হচ্ছে রাইবোজোম। ক্লিয়ার? অর্থাৎ মাইক্রোসোমের একটা পার্ট হচ্ছে রাইবোজোম। অর্থাৎ দেখো, বিজ্ঞানী আলবার্ট ক্লড উনি কিন্তু প্রথমে রাইবোজোম শব্দটা ব্যবহার করেন নাই। উনি যে টার্মটা ইউজ করছে এটা হলো মাইক্রোসোম, এবং মাইক্রোসোমের একটা পার্ট হচ্ছে রাইবোজোম, এবং এই রাইবোজোম নামকরণটা করছে কে? জর্জ প্যালেট। আমরা জর্জ প্যালেটের নামটা মনে রাখবো। এরপর খেয়াল করো, ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া এবং নিউক্লিওপ্লাজমে রাইবোনিউক্লিয় প্রোটিন কণা। দেখো, রাইবোনিউক্লিয় প্রোটিন কণা, এটাকে সংক্ষেপে বলা হচ্ছে আরএনপি, রাইবোনিউক্লিয় প্রোটিন পার্টিকেল, আরএনপি। রাইবোনিউক্লিয় প্রোটিন কণা নামক ক্ষুদ্রাকার রাইবোজোম আবিষ্কৃত হয়েছে। তাহলে ক্ষুদ্রাকার রাইবোজোম কোথায় আবিষ্কৃত হয়েছে? ক্লোরোপ্লাস্টে, মাইটোকন্ড্রিয়াতে এবং হচ্ছে নিউক্লিওপ্লাজম। এটা আমরা মনে রাখবো। সাইটোপ্লাজমে এককভাবে অবস্থানকারী রাইবোজোমকে বলা হয় মনোসোম। মনো শব্দের অর্থ কি? মনো মানে হচ্ছে এক, তাহলে এককভাবে অবস্থানকারী রাইবোজোমকে কি বলা হবে? মনোসোম। আর মেসেঞ্জার আরএনএর উপর সারিবদ্ধভাবে থাকা রাইবোজোমকে বলা হবে পলিরাইবোজোম। পলি শব্দের অর্থ কি? পলি মানে হচ্ছে অনেক। এরপরে দেখো, সাইটোপ্লাজমে অবস্থানকারী রাইবোজোমকে বলা হবে সাইটোরাইবোজোম এবং মাইটোকন্ড্রিয়াতে অবস্থানকারী রাইবোজোমকে বলা হবে মাইটোরাইবোজোম। তাহলে দুইটা টার্ম, একটা হচ্ছে কি সাইটোরাইবোজোম এবং আরেকটা হচ্ছে মাইটোরাইবোজোম। সাইটোপ্লাজমে যে রাইবোজোমটা অবস্থান করবে সেটা হচ্ছে সাইটোরাইবোজোম, এবং মাইটোকন্ড্রিয়াতে অবস্থানকারী রাইবোজোম এটাকে কি বলা হবে? মাইটোরাইবোজোম। আমরা এখানে প্রায় অনেকগুলা টার্ম শিখলাম। দেখো, একটা ছিল কি, প্রথমে ছিল মাইক্রোসোম, তারপরে শিখলাম রাইবোসোম, এরপরে আসো কি মনোসোম, তারপরে আসে পলিসোম বা হচ্ছে পলিরাইবোজোম। ঠিক আছে? এরপরে কি সাইটোরাইবোজোম। সাইটোরাইবোজোম কি জিনিস? সাইটোপ্লাজমে অবস্থানকারী রাইবোজোম, এটাকে বলা হবে সাইটোরাইবোজোম। এবং মাইটোকন্ড্রিয়াতে অবস্থানকারী রাইবোজোম, এটাকে কি বলা হবে? মাইটোরাইবোজোম। এবার আমরা প্রকারভেদের মধ্যে চলে আসি। তো রাইবোজোমকে আমরা মূলত দুই ভাগে ভাগ করব, যার মধ্যে একটা হচ্ছে কি 70S এবং আরেকটা হচ্ছে 80S। তাহলে রাইবোজোম কয় ভাগে বিভক্ত? দুই ভাগে। 70S রাইবোজোম যেটা, সেটা থাকবে আদিকোষী জীবে, আর 80S রাইবোজোম এটা থাকবে প্রকৃত কোষী জীবে। তাহলে 70S রাইবোজোম এটা আদিকোষের বৈশিষ্ট্য, আর 80S রাইবোজোম এটা হলো প্রকৃত কোষের বৈশিষ্ট্য। 70S রাইবোজোম এটা আবার দেখো দুইটা সাব ইউনিটে বিভক্ত থাকে, যার মধ্যে একটা হলো 50S এবং আরেকটা হলো 30S। আমরা এইভাবে মনে রাখতে পারি, দেখো যে 70S রাইবোজোম, 50S প্লাস 30S এই দুইটা সাব ইউনিটে বিভক্ত, আর 80S রাইবোজোম 40S আর হচ্ছে 60S এই দুইটা সাব ইউনিটে বিভক্ত। তো এটা মনে রাখার একটা কৌশল আছে, আমরা বলতে পারি 3 5 7। দেখো সবগুলা বেজোড় অঙ্ক, আর 4 6 8 সবগুলা কি জোড় অঙ্ক। ঠিক আছে? এবং ব্যবধানটাও কি 2 করে আছে, 30 50 70 বা 3 5 7, তারপর কি 60 40 80 4 6 8। এরপরে আমরা যদি চলে আসি প্রোটিন সংশ্লেষণের সময় আদিকোষে 50S এবং 30S সাব ইউনিট একত্রিত হয়ে
70s একক গঠন করে এবং প্রকৃত কোষে 60s এবং 40s সাবইউনিট একত্রিত হয়ে 80s একক গঠন করে। এছাড়া 77s রাইবোজোমের উপস্থিতি ছত্রাকে আছে বলে জানা গেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে ছত্রাকে রাইবোজোমটাকে আমরা কি বলবো? 77s এটা কার রাইবোজোম? ছত্রাকের। স্তন্যপায়ী প্রাণীর মাইটোকন্ড্রিয়ায় 55s রাইবোজোম থাকে বলে জানা যায়। তাহলে স্তন্যপায়ী প্রাণীর মাইটোকন্ড্রিয়াতে 55s রাইবোজোম থাকে বলে জানা যায়। এবার আমরা দেখো জানবো যে এস টা আসলে কি। এই যে এতক্ষণ ধরে বললাম 30s, 50s, 70s, 40s, 60s, 80s, 55s। তো আমাদের এখন কথা যে আমরা আসলে এখানে এস বলতে কি বোঝাই। দেখো বলা হচ্ছে কোন বস্তুকে সেন্ট্রিফিউজ করলে তলায় তার অধক্ষেপ জমা হয়। সেন্ট্রিফিউজ করাকালে বিভিন্ন ভর সম্পন্ন বস্তুর অধক্ষেপণের হার, এটাকে এস দিয়ে বোঝানো হয়। তাহলে অধক্ষেপণের হারকে কি দিয়ে বোঝানো হয়? এস দিয়ে বোঝানো হয়। আর এস কাকে নির্দেশ করে? ভেদভার্ড ইউনিট, ঠিক আছে? তাহলে এস দিয়ে কাকে বোঝায়? এস দিয়ে হচ্ছে ভেদভার্ড ইউনিটকে বোঝায়। এটা আমাদের মনে রাখতে হবে। সেন্ট্রিফিউজ যন্ত্রে দ্রুত ঘূর্ণন প্রক্রিয়ায় বিভিন্ন ভর সম্পন্ন বস্তুর অধক্ষেপণের হারকে ভেদভার্ড একক বলে। সুইডিশ প্রাণ রসায়নবিদ ভেদবার্গের নামের প্রথম অক্ষর এস দিয়ে তা বোঝানো হয়ে থাকে। তাহলে দেখো ভেদবার্গ একক কাকে বলে? সেন্ট্রিফিউজ যন্ত্রে দ্রুত ঘূর্ণন প্রক্রিয়ায় বিভিন্ন ভর সম্পন্ন বস্তুর অধক্ষেপণের হারকে ভেদবার্গ একক বলে। এবার আমরা চলে আসবো হচ্ছে আকৃতি এবং ভৌত গঠন, এটার মধ্যে চলে আসো। তো এরা প্রধানত হচ্ছে উপবৃত্তাকার। তাহলে দেখো কি বলা হচ্ছে? রাইবোজোম প্রধানত হচ্ছে উপবৃত্তাকার, তবে দুপাশ থেকে সামান্য চ্যাপ্টা। এই যে দেখো আমরা এখানে 40s এবং 60s এই দুইটা সাব ইউনিট দেখতে পাচ্ছি। একটা হলো 40s আর একটা কি 60s। তাহলে এরা মিলিতভাবে কি তৈরি করে? এরা হচ্ছে 80s রাইবোজোম গঠন করে। তাহলে এটা হচ্ছে 80s রাইবোজোমের গঠন, বা হচ্ছে প্রকৃত কোষে যে রাইবোজোম থাকে তার গঠন চিত্র। তো যাই হোক, তাহলে খেয়াল করো রাইবোজোম প্রধানত বহু প্রকার প্রোটিন এবং রাইবোজোমাল আরএনএ দিয়ে তৈরি। তাহলে আমরা শুরুতেই এই ইনফরমেশনটা মনে রাখবো যে রাইবোজোম কি দিয়ে তৈরি? প্রোটিন দিয়ে তৈরি এবং রাইবোজোমাল আরএনএ আর আরএনএ। দেখো আমি একটা কথা বলি, সেটা হচ্ছে একটা জিনিস যা দিয়ে তৈরি তাকে ভাঙলে তুমি তাই পাবা। অর্থাৎ রাইবোজোমের কাজ কি? রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। তাহলে অবশ্যই রাইবোজোমের গাঠনিক উপাদান হচ্ছে প্রোটিন, এটাও আমাদের মনে রাখতে হবে। আর রাইবোজোমের যে প্রোটিনগুলো আছে তার বহু অংশই কি মূলত এনজাইম। এবার খেয়াল করো, বলা হচ্ছে লিউক প্রদত্ত গঠন মডেল অনুসারে ছোট উপ এককটিতে তিনটা অংশ থাকে। তাহলে ছোট যে এককটা দেখো, একটা তো বড় ইউনিট 60s আর একটা হচ্ছে 40s। তো ছোট উপ এককে তিনটা অংশ থাকবে, মস্তক, পাদদেশ এবং হচ্ছে মঞ্চ। তাহলে তিনটা অংশ। আর বড় উপ একক যেটা, এখানেও তিনটা অংশ, যার মধ্যে একটাকে বলা হবে চূড়া, বৃন্ত এবং কেন্দ্রীয় স্ফীত অংশ। তো আমরা জাস্ট এই নামগুলা একটু খেয়াল রাখবো যে ছোট এককের মধ্যে কি কি আছে? মস্তক, পাদদেশ এবং মঞ্চ। আর বড় যে এককটা, সেখানে কি কি আছে? চূড়া, বৃন্ত এবং হচ্ছে কেন্দ্রীয় স্ফীত অংশ। এবার খেয়াল করো, মেসেঞ্জার আরএনএ অণু রাইবোজোমের সাথে যুক্ত হলে ট্রান্সফার আরএনএ এর সহায়তায় অ্যামিনো অ্যাসিড দিয়ে পলিপেপটাইড তথা প্রোটিন সংশ্লেষিত হয়। দেখো
এই লাইনটা খুবই তাৎপর্যপূর্ণ। আমি এক এক করে বলি যে প্রোটিন কি আসলে। প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের পলিমার। অসংখ্য অ্যামাইনো অ্যাসিড পরস্পরের সাথে পেপটাইড বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে পলিপেপটাইড বা হচ্ছে প্রোটিন তৈরি করে। এখন এই যে অ্যামাইনো অ্যাসিডগুলা এগুলা কে নিয়ে আসবে? এটা নিয়ে আসে হচ্ছে ট্রান্সফার আরএনএ, টিআরএনএ। ঠিক আছে? এরপরে খেয়াল করো, রাইবোজোমের ট্রান্সলেশন প্রক্রিয়া ঘটে। এই যে, তো রাইবোজোম হচ্ছে কি প্রোটিন ফ্যাক্টরি, আর ট্রান্সলেশন মানে কি? ট্রান্সলেশন এটা হচ্ছে মেসেঞ্জার আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়া। মেসেঞ্জার আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়া, এটাকে আমরা কি বলবো? এটাকে হচ্ছে আমরা ট্রান্সলেশন বলবো। তাহলে ট্রান্সলেশন প্রক্রিয়া কোথায় ঘটবে? এটা অবশ্যই রাইবোজোমে ঘটবে। এর ফলে প্রোটিন তৈরি হয়। রাইবোজোম এমআরএনএ এর নির্দেশ অনুযায়ী টিআরএনএ এর সহায়তায় প্রোটিন তৈরি করে। তাহলে এখানে দেখো আমরা আরএনএ 5 প্রকার, তার মধ্যে 2টা প্রকার এখানে আমাদের কাজে লাগতেছে। একটা হলো এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ, এবং আরেকটা হচ্ছে ট্রান্সফার আরএনএ। তাহলে রাইবোজোম এমআরএনএ এর নির্দেশ অনুযায়ী এবং ট্রান্সফার আরএনএ এর সহায়তায় প্রোটিন তৈরি করে। এবার আসো দেখো প্রোটিন কি জিনিস। প্রোটিন হচ্ছে অসংখ্য অ্যামাইনো অ্যাসিডের সমন্বয়ে গঠিত বৃহদাকার জৈব রাসায়নিক পদার্থ। তো আমি একটু আগেই বললাম যে প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের পলিমার, বা যদি উল্টা করে বলতে হয় যে প্রোটিনের মনোমার কোনটা, তাহলে অ্যানসার কি হবে? অ্যানসার হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এটা মাথায় রাখবা। এরপর খেয়াল করো, বলা হচ্ছে স্বাভাবিক অবস্থায় রাইবোজোমের সাব ইউনিটগুলো পৃথক থাকে, কেবলমাত্র প্রোটিন সংশ্লেষণের সময় এরা একত্রিত হয়। এই যে স্বাভাবিক অবস্থায় এই যে 2টা সাব ইউনিট, একটা হচ্ছে 40S এবং আরেকটা হচ্ছে 60S, তো এরা কি পৃথক থাকবে, কিন্তু যখন প্রোটিন সংশ্লেষণের সময় হবে তখন এরা হচ্ছে একত্রিত হবে। এবং প্রোটিন সংশ্লেষণের সময়ে রাইবোজোমের 4টা স্থান থাকে। তো খেয়াল করো, আমরা এই চ্যাপ্টারের একদম শেষের দিকে কিছু গুরুত্বপূর্ণ প্রক্রিয়া পড়ব, যেমন হচ্ছে রেপ্লিকেশন, ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়া, ট্রান্সক্রিপশন, ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়া, এবং ট্রান্সলেশন, এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়া। তো আমরা যখন ট্রান্সলেশন প্রক্রিয়াটা পড়ব তখন দেখো আমরা এই যে 4টা স্থান এগুলা কিন্তু ক্লিয়ারলি খেয়াল করতে পারবো। ঠিক আছে? 4টা স্থান থাকে। তো এই 4টা স্থানের নামগুলো আমরা আপাতত মনে রাখবো। একটা হলো কি অ্যামিনো অ্যাসাইল বা হচ্ছে এ স্থান, একটা হলো এ স্থান, আর একটা হলো পেপটাইডিল বা পি স্থান, আর একটা হচ্ছে নির্গমন বা ই স্থান, এক্সিট। এক্সিট শব্দের অর্থ কি? বের হয়ে যাওয়া, তো নির্গমন বা হচ্ছে ই স্থান। এবং আরেকটা হচ্ছে এমআরএনএ সংযুক্ত স্থান। তাইলে আমরা কয়টা স্থান দেখতে পাচ্ছি রাইবোজোমে? 4টা স্থান দেখতে পাচ্ছি। এরপরে খেয়াল করো, আমরা চলে আসবো পরের লাইনে। অধিকাংশ ক্ষেত্রে 2 এর অধিক রাইবোজোম একটা এমআরএনএ সূত্র দ্বারা সংযুক্ত হয়ে পলিরাইবোজোম বা পলিসোম গঠন করে। তো এটা তো আমরা আগেই বললাম যে পলি শব্দের অর্থ কি? পলি শব্দের অর্থ হচ্ছে অনেক। তাহলে 2 এর অধিক রাইবোজোম একটা এমআরএনএ সূত্র দ্বারা সংযুক্ত হয়ে পলিরাইবোজোম বা পলিসোম গঠন করে। এবার আমরা রাসায়নিক উপাদানের মধ্যে চলে আসব। রাইবোজোমের প্রধান গঠন উপাদান হচ্ছে প্রোটিন এবং আরএনএ। এটা আমরা আগেই বলছি যে রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা, তাহলে সে অবশ্যই প্রোটিন দিয়ে গঠিত। এবং এদের অনুপাত হচ্ছে 1:1। 70S রাইবোজোমে 3টা রাইবোজোমাল আরএনএ অণু আছে, 3টা, এবং 52 প্রকারের প্রোটিন অণু আছে। তো দেখো এটা মনে রাখা খুব সহজ। কিভাবে?
52, তো 5 আর 2 যোগ করলে কত হয় 7, তাইলে 70s রাইবোজোম যেটা সেখানে থাকবে 52 প্রকারের প্রোটিন অণু, আর রাইবোজোমাল আরএনএ অণু থাকবে তিনটা, মানে একটা হলো 23s, 16s এবং হচ্ছে 5s। আর 80s রাইবোজোম যেটা, এখানে 4টা রাইবোজোমাল আরএনএ অণু থাকবে। দেখো 80, তো এই যে 8টা, এটা বাংলায় কিসের মতো, 4 এর মতো, তাহলে এখানে রাইবোজোমাল আরএনএ অণু থাকবে 4টা এবং প্রোটিন অণু থাকবে 80 প্রকারের, তাহলে 80s 80। তাহলে দেখো এটা কিন্তু মনে রাখা কঠিন কিছুই না। 70s, তাহলে প্রোটিন অণু হচ্ছে 52 প্রকারের, 5 আর 2 যোগ করলে 7 হয়। আর 80s যেটা, এখানে প্রোটিন অণু থাকবে 80 প্রকারের। এছাড়া আমরা রাইবোজোমে আরএনএস এনজাইম দেখতে পাই এবং অল্প পরিমাণে কিছু ধাতব আয়নও থাকে, যেমন কি ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং ম্যাঙ্গানিজ, এই যে তিনটা, ঠিক আছে, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং হচ্ছে ম্যাঙ্গানিজ, এই তিনটা আয়ন থাকে। এরপরে খেয়াল করো, আদিকোষের রাইবোজোম রাসায়নিকভাবে পৃথক ধরনের, তাই টেট্রাসাইক্লিন বা স্ট্রেপ্টোমাইসিন অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যাকটেরিয়ার প্রোটিন সংশ্লেষ বন্ধ করে দিয়ে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দিতে পারে, কিন্তু মানবদেহের প্রোটিন সংশ্লেষণে কোনো ব্যাঘাত সৃষ্টি করে না। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। বলা হচ্ছে টেট্রাসাইক্লিন বা স্ট্রেপ্টোমাইসিন, এই যে অ্যান্টিবায়োটিক ওষুধগুলো আছে, তারা ব্যাকটেরিয়ার প্রোটিন সংশ্লেষ বন্ধ করে দিতে পারে, দিয়ে ব্যাকটেরিয়াকে ধ্বংস করবে, কিন্তু মানব দেহের প্রোটিন সংশ্লেষণে কোনো ব্যাঘাত সৃষ্টি করবে না। কারণ হচ্ছে আদি কোষের রাইবোজোম আর প্রকৃত কোষের রাইবোজোম এক ধরনের না। এবার আমরা চলে আসতে পারি উৎপত্তির মধ্যে, যে রাইবোজোমের উৎপত্তি কিভাবে ঘটে। তো বলা হচ্ছে আদি কোষে ডিএনএ থেকে উৎপন্ন হয়, কিন্তু প্রকৃত কোষে সাব ইউনিট দুইটা পৃথকভাবে নিউক্লিয়াসের অভ্যন্তরে তৈরি হয়। কোথায় তৈরি হয়? নিউক্লিয়াসের অভ্যন্তরে, এবং পরে সাইটোপ্লাজমে চলে আসে। পলিপেপটাইড তৈরি শুরু হওয়ার আগ পর্যন্ত সাব ইউনিটগুলোকে আলাদা থাকে। এবার আমরা চলে আসবো হচ্ছে রাইবোজোমের কাজ। আমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই টপিকটা, রাইবোজোমের কাজ। তো দেখো বলা হচ্ছে রাইবোজোমের প্রধান কাজ যেটা, সেটা হচ্ছে প্রোটিন তৈরি করা। এজন্য আমরা রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলে থাকি। তাইলে প্রোটিন ফ্যাক্টরিকে রাইবোজোম। প্রোটিন সংশ্লেষণের শুরুতে মেসেঞ্জার আরএনএ আদি কোষের 30s এবং প্রকৃত কোষের 40s সাব ইউনিটের সাথে সংযোগ স্থাপন করে। এরপর আদি কোষের 30s এর সাথে 50s মিলে 70s একক গঠন করে, এবং প্রকৃত কোষে 40s এর সাথে 60s সাব ইউনিট এসে একত্রিত হয়ে 80s একক গঠন করে। দেখো আমরা এই কথাটা ইতোমধ্যে কয়েকবার বলে ফেলছি, যে স্বাভাবিক অবস্থায় মানে প্রোটিন তৈরির আগে বা পলিপেপটাইড তৈরির আগে রাইবোজোমের যে সাব ইউনিটগুলো আছে এরা আলাদা থাকবে, কিন্তু প্রোটিন তৈরির সময় এরা একত্রিত হবে। তো 30s আর 50s এরা মিলে গঠন করবে 70s, আর 40s আর 60s এরা মিলে গঠন করবে 80s। এরপর খেয়াল করো, এটা হচ্ছে রাইবোজোমের একটা কাজ, সেটা হলো কি প্রোটিন তৈরি করা। এছাড়া সে আরো কি তৈরি করে? সাইটোক্রোম উৎপন্ন করে। সাইটোক্রোম, তো সাইটোক্রোম এটা তোমরা কোথায় দেখতে পাবা? এটা হচ্ছে এক ধরনের ইলেকট্রন বাহক। তোমরা যখন ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন পড়বা, অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞানের 9ম চ্যাপ্টার উদ্ভিদ শারীরতত্ত্ব, এই চ্যাপ্টারে
সালোক সংশ্লেষণ, শ্বসন এই টপিকগুলো পড়বা, তখন তোমরা সাইটোক্রোম সম্পর্কে জানতে পারবা। এবং তোমরা মনে রাখবা এটা হচ্ছে একটা আয়রন ঘটিত পদার্থ, অর্থাৎ এখানে আয়রন থাকবে। তো যাই হোক, তাহলে সাইটোক্রোম এটা হচ্ছে ইলেকট্রন বাহক, অর্থাৎ সে ইলেকট্রন পরিবহন করে। এবং সাইটোক্রোম কে উৎপন্ন করবে? রাইবোজোম। রাইবোজোম এক হলো কি প্রোটিন তৈরি করে, তারপর কি সাইটোক্রোম উৎপন্ন করে। এরপরে আমরা যদি চলে আসি গ্লুকোজের ফসফোরাইলেশন এবং স্নেহ জাতীয় পদার্থের বিপাক রাইবোজোমে সংঘটিত হয়। তাহলে দেখো, সে তো শুধু প্রোটিনই তৈরি করতেছে এরকম না, সে কার্বোহাইড্রেটের ফসফোরাইলেশন, আবার কি স্নেহ বা লিপিড জাতীয় পদার্থের বিপাক, এটাও কি রাইবোজোমে সংঘটিত হচ্ছে। এরপরে দেখো আরেকটা কাজ হচ্ছে এমআরএনএ কে নিউক্লিয়াস এনজাইম এবং নতুন পলিপেপটাইড চেইনকে প্রোটিওলাইটিক এনজাইমের যে কোনো ক্ষতিকর ক্রিয়া থেকে সুরক্ষা করে। তাহলে মেসেঞ্জার আরএনএ কে কোন এনজাইম থেকে সুরক্ষা দেয়? নিউক্লিয়াস। এই এনজাইমের কাজ হচ্ছে কি নিউক্লিক অ্যাসিডকে ভেঙে ফেলা। তো মেসেঞ্জার আরএনএ এটাও তো এক ধরনের নিউক্লিক অ্যাসিড, রাইবোনিউক্লিক অ্যাসিড। তো এই নিউক্লিক অ্যাসিডটা যেন না ভাঙে সেই সুরক্ষা দেবে নিউক্লিয়াস এনজাইম। আর প্রোটিওলাইটিক, প্রোটিও মানে প্রোটিন আর লাইসিস মানে ভাঙন, অর্থাৎ প্রোটিওলাইটিক এনজাইম হলো যে এনজাইমগুলা প্রোটিনকে ভাঙে। তো প্রোটিওলাইটিক এনজাইম থেকে পলিপেপটাইড চেইনকে সুরক্ষা দিবে রাইবোজোম। এছাড়া খেয়াল করো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলগি বডি, লাইসোসোম, প্লাজমা মেমব্রেন বা কোষের বাইরে ব্যবহার্য প্রোটিনযুক্ত রাইবোজোমে উৎপন্ন হয়। মুক্ত রাইবোজোমে কি তৈরি হয়? সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্টে ব্যবহার্য প্রোটিন। তাইলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? যুক্ত রাইবোজোমে উৎপন্ন হবে কি কোষের বাইরে ব্যবহার্য প্রোটিন, আর মুক্ত রাইবোজোমে কি উৎপন্ন হবে? সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টে ব্যবহার্য প্রোটিন। তো দেখো, আমরা রাইবোজোমের কাজকে এভাবে সহজে মনে রাখতে পারি। আমাদের নেমোনিকটা হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি। প্রোটিন ফ্যাক্টর, খেয়াল করো, প্রোটিন ফ্যাক্টরি মানে প্রোটিন ফ্যাক্টরি, রাইবোজোম প্রোটিন তৈরি করবে। এবার আসি 2 নম্বর কাজ। এখানে এই যে সিটি দেখতে পাচ্ছি আমরা ফ্যাক্টরি বানানোর মধ্যে, সিটি এটাতে হলো সাইটোক্রোম। তাহলে সাইটোক্রোম তৈরি করে, যেটা একটা কি ইলেকট্রন বাহক। তো সাইটোক্রোম তৈরি করা এটাও কার কাজ? রাইবোজোমের কাজ, এটা মনে রাখবা। এরপর খেয়াল করো এফ, এফ দিয়ে আমরা মনে রাখবো ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন, গ্লুকোজের ফসফোরাইলেশন। আরেকটা কি লিপিড জাতীয় পদার্থের বিপাক বা স্নেহ জাতীয় পদার্থের বিপাক। তো আমরা এই কাজগুলা মনে রাখবো। তো ভাইয়া আপুরা, আমরা রাইবোজোম টপিকটা এখানেই শেষ করলাম। তো তোমাদের সামনে খুব শীঘ্রই পরবর্তী টপিক নিয়ে হাজির হব। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা।